এইচএসসি পরীক্ষা 2025-এর তৃতীয় নাম্বার অধ্যায়টির সকল বিষয় যারা একান্তই কিছুই পারো না বা তৃতীয় নাম্বার অধ্যায় সম্পর্কিত একান্ত কোনো জ্ঞান নেই সেই সকল শিক্ষার্থীকে আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের মেন টপিকগুলো সকল কিছু পড়াবো, যেগুলো মেন। যেমন হলো ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যাওয়ার নিয়ম কি, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসার নিয়ম কি, দুইয়ের পরিপূরক কি, লজিক গেট, সার্কিট, অ্যাডার, এ টু জেড এবং শুধু মেন পয়েন্টগুলো আমরা সকল কিছু বুঝিয়ে দেবো এই আজকের এই ক্লাসে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2025-এর এই একটি মাত্র ক্লাসে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি করি যে এইখান থেকে দুইটা প্রশ্ন আসবে মেন পরীক্ষায়, এবং কি কি প্রশ্ন আসবে সেটাও আমরা ক্লিয়ারলি বলে দিব এবং করে দিব। তো সেই দুইটা প্রশ্ন তুমি এই ক্লাসটি থেকে 100% কমন পাবে, অর্থাৎ 20 মার্ক তুমি এখান থেকে পাবে এই ক্লাসটি। তো দেখো, সর্বপ্রথম যদি আমি তোমাদের কথা বলি সেক্ষেত্রে এখানে যদিও লেখা আছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, হয়তো বা বইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা টপিক থাকে। এখন ডেসিমেল থেকে শুধুমাত্র বাইনারিতে নয়, ডেসিমেল থেকে যে কোনো অন্য, আমি ক্লিয়ার বলি যে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম হলো ওই সংখ্যার বেস দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলেছে ডেসিমেল সংখ্যা হলো 99 মানে 99 ডেসিমেল, এই নিচে 10 থাকার মানে হলো ডেসিমেল, এখান থেকে বাইনারিতে যেতে হবে। এই জন্য তোমাকে তেমন কিছুই নয়, বাইনারির বেস কত, বাইনারির বেস 2, এই বিষয়টা তোমাকে জানতে হবে। আর যদি বলতে হলো ডেসিমেল থেকে অক্টালে যাও, অক্টালের বেস কত 8, তাহলে এইটা জানতে হইতো। যদি বলতো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাও, তাহলে হেক্সাডেসিমেলের বেস কত 16। এই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় বা দশমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে গুণ করতে হবে। এই এতটুকু নিয়মই তোমাকে মনে রাখতে হবে। এখন অনেকের কাছে নিয়মটাই একটু কঠিন মনে হতে পারে, এবার আমরা টেকনিকটার সাহায্যে এবার কিছু ক্লিয়ার করি। প্রথমে উদাহরণ 1-এ যদি আসে, ডেসিমেল 99-কে কি করো, বাইনারি সংখ্যা রূপান্তর করো। সেক্ষেত্রে আমরা সমাধানে লিখবো যে ডেসিমেল যেটা আছে 9910, তো এখানে 99 আছে, এই হলো আমার 99, ঠিক আছে 99। অ্যান্ড এই পাশে কেন কি লিখবো, এই পাশে কেন কি লিখবো সব ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের আছে 99, আমরা নিব একটা ছোট্ট একটা ক্যালকুলেটর। যদিও ক্যালকুলেটর সাহায্যে সরাসরি উত্তর করা যায়, চাইলে কিন্তু সরাসরি ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে সরাসরিও যাওয়া যায়, কিন্তু এইভাবে যদি ধারাবাহিকভাবে না করো তাহলে কিন্তু মার্ক পাবা না লিখিততে। তো আমি যেহেতু লিখিত বিষয়টাকে ক্লিয়ার করছি তাই টেকনিকটা দেখাবো, ঠিক আছে। এমসিকিউ টেকনিক আমরা পরবর্তী আরেকটা ক্লাসে এটা নিয়ে ক্লিয়ার ধারণা দিয়ে দিব। আচ্ছা, প্রথমে এখানে 99 আছে, দেখো এর আর এখানে আছে কি আমাদের যে সংখ্যাটা, সেটা হলো তোমার কি বাইনারি, বাইনারির বেস হলো 2, তাই এই 2 দ্বারা ভাগ দিতে হবে। এখন প্রশ্ন হলো 99 এর একটা বেজোড় সংখ্যা, বেজোড়কে কখনোই 2 দ্বারা কি করা যায় না, ভাগ দেওয়া যায় না। তো 99 থেকে কি করব, আমরা 1 কমিয়ে এই পাশে লিখে নিব। তাহলে 99 থেকে যদি 1 কম দিই তাহলে কত হলো 98। কত হলো, কথা ভালো করে বুঝবা যে এখানে ছিল 99, 99 থেকে আমরা কি করলাম 1 কম দিয়ে এই কোণায় লিখলাম, মানে আমরা এখানে একটা দাগ দিয়ে আগে 1 এখানে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের রইল এখানে 98, এই 98 ভাগ 2 সমান কত আসলো 49, এই হলো আমার সেই 49। তারপর আমি আবার এই দাগটা দিব, এই দাগটা আমি আবার দিব। এরপরে এই 49 একটা বেজোড় সংখ্যা, বেজোড় হলে 1 কম নিব, তাহলে 49 থেকে 1 কম নিয়ে আমি এই পাশে লিখে রাখবো। তাহলে আমার কাছে হলো 48। 48 যদি আমি 2 দ্বারা ভাগ দিই, 48 2 দ্বারা ভাগ দিলে আসলে 24। এবার তুমি যদি খেয়াল করো 24 একটা জোড় সংখ্যা, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। আমার হাতে কিছু দরকার নাই বা আমাকে কিছু সাইডে থুইতে হবে না। তো আমাকে যেহেতু সাইডে কিছু থুইতে হয় নাই, তাই এখানে আমি 0 থবো, যেহেতু সাইডে কোনো কিছু থর প্রয়োজন নাই। তাহলে 24কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে উত্তর আসলে 12। 24কে 2 দ্বারা ভাগ দিলে আসে কত 12। 12 একটা জোড় সংখ্যা, তার মানে সাইডে থর দরকার নেই, আমি 0 দিয়ে দেবো পাশে। এবং 12কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, এই 12কে 2 দ্বারা ভাগ দিলে আসে কত 6। 6 একটা জোড় সংখ্যা, তার মানে এখানেও 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এখানে কিছু থর দরকার নাই। তাহলে এই 6কে আবার আমরা 2 দ্বারা ভাগ দিব, 6কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে 3। এবং 3 একটা বেজোড় সংখ্যা, 3 কি সংখ্যা, বেজোড় সংখ্যা, তাহলে এখান থেকে 1 থবো হাতে, তাহলে এখান থেকে 1 হাতে তুললাম। তাহলে 3 এর থেকে যদি 1 কমে দিই থাকে 2, 2কে 2 দ্বারা ভাগ দিলে 2 1 কে 2, তার মানে 1 রইল। এরপরে আসি 1। এবার 1 তো একটা বেজোড় সংখ্যা, তাহলে এক্ষেত্রে 2 দ্বারা ভাগ দেওয়া যাবে না, তাহলে 1 এর থেকে যদি 1 কম দিলাম, 1 এর থেকে 1 কম, তাহলে কত হলো 0। কথাটা ভালো করে মনে রাখবা যে এখানে 1 আছে, তো 1 যেহেতু 1 একটা বেজোড় সংখ্যা, কি সংখ্যা 1 একটা বেজোড় সংখ্যা, তাই আমি এখান থেকে 1 কম লিখে এই যে সাইডে লিখে রাখলাম। তো যে ফলাফল আসলো তাকে আমাকে 2 দ্বারা ভাগ দিতে হবে, দিলাম 2 দ্বারা ভাগ দিলে আসলো 0, তাই এখানে 0। এবার আমাদের মোটামুটি যেহেতু এখানে কোনো কি ভগ্নাংশ সংখ্যা নাই, তাহলে আমাদের উত্তর এটাই। শুধু আমাদের কি করতে হবে, নিচ থেকে উপর পর্যন্ত লিখতে হবে, মানে এইখান থেকে উপর দিকে 1 1 0 0 0 1 1। দেখো তোরটা তাই আছে 1 1, এখানে কয়টা 1টা 2টা 3টা 0, এই যে হলো 3টা 0,
তারপরে উপরে কটা একটা দুইটা দুই, এই যে 2 হয়েছে 1 1। তাহলে 99 এর উত্তরটা হয়ে গেল। তার মানে আমাদের উদাহরণে 1 কমপ্লিট। এরপরে আসি আমরা উদাহরণ 3-এ, যেখানে 2 ধরনের বিষয়ই আছে। আমি চাইলে উদাহরণ 2-ও তোমাকে এখানে দেখাতে পারতাম, যেখানে সিম্পলি তোমাকে শুধু ভগ্নাংশ আছে, বাট আমি আজকের ক্লাসে যেহেতু মেন ক্লাসটা করব, অত ক্লাসের মধ্যে ঢুকবোই না, ঠিক আছে? অল্প সংখ্যকের মাধ্যমে পুরো ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে আছে 35 দশমিক কত 625, 25.625 কে কি করতে হবে? বাইনারি করতে হবে। ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য তাকে কি বেস দ্বারা ভাগ দিতে হবে। তাহলে বাইনারি যাওয়ার বেস কত 2। তাহলে আমি ডেসিমেল কত 25 আছে, মানে এই যে পূর্ণ সংখ্যাটুকু, ঠিক আছে? এই দশমিকের আগে যে সংখ্যাটুকু আছে এটা পূর্ণ সংখ্যাকে করতে হয় গুণ, আর দশমিকের পরে যে সংখ্যা আছে এটাকে করতে হয় কি সরি, পূর্ণ সংখ্যার আগে যে এটা আছে এটাকে করতে হয় ভাগ, আর দশমিকের পরে যে সংখ্যা আছে এটাকে করতে হয় কি গুণ, ঠিক আছে? তাহলে এই অংশটাকে আমাকে করতে হচ্ছে গুণ, আর এই অংশটাকে আমাকে করতে হচ্ছে ভাগ। কথা ক্লিয়ার? এবার 25 কে 2 দ্বারা ভাগ দিতে, 25 কি সংখ্যা? একটা বেজোড় সংখ্যা। 25 কি সংখ্যা? একটা বেজোড় সংখ্যা। তাই 25 থেকে 1 কম নিয়ে আমি এই পাশে লিখে রাখলাম। তাহলে 25 থেকে 1 যদি কম নিই তাহলে কত হয়? 24। এবং 24 কে 2 দ্বারা যদি ভাগ দেওয়া হয়, 24 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 12, 12 দুগুণা 24। 12 একটা জোড় সংখ্যা, তাই একে ইজিলি 2 দ্বারা ভাগ যায়। তাই এখান থেকে আমার কিছু মানে সরাতে হয়নি, তাই সাইডে শূন্য থাকবে। 12 কে 2 দ্বারা ভাগ দিলে থাকে 6, 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6, এবং 6 একটা জোড় সংখ্যা, তার মানে এটাকে 2 দ্বারা ইজিলি ভাগ যাবে, তাই সাইডে শূন্য, ঠিক আছে? এবং 6 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত থাকে? 3, ঠিক আছে? 3 একটা বেজোড় সংখ্যা, তাই সাইডে আমি 1 রাখবো, এবং 3 থেকে যদি 1 কমে তাহলে থাকে 2, এবং 2 কে যদি 2 দ্বারা ভাগ দিই 2 1 কে 2। এবার 1 আছে এখানে বেজোড় সংখ্যা, তার মানে 1 থেকে কমিয়ে নিব। 1 থেকে যদি কমিয়ে এপাশে 1 নিয়ে নিই তার মানে থাকে 0, এবং 0 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে থাকে 0ই। তাহলে এখানে আসলো 11001। তাহলে কি 25 সমান সমান 11001, ঠিক আছে? এটা হলো 25। এবার দশমিক অংশের কাজ করি 0.625, তাহলে 0.625 এর কাজ করি। এবং ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ 0.625, যেহেতু ভগ্নাংশকে গুণ করতে হবে, সেই বেস দ্বারাই গুণ করতে হবে। তো তুমি যদি এখানে খেয়াল করো 625 দশমিক, এই যে 625 দশমিক, একে বেস বাইনারিতে যাচ্ছে, তাই বাইনারির কত 2, এই 2 দ্বারা গুণ করলাম। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের ক্যালকুলেটরের কত আসছে? আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করছি 6.25, 6.25, তাকে গুণ করতে হবে 2 দ্বারা, গুণন 2, গুণন 2, আরে 2 কোথায় গেল? এই যে গুণন 2। আসলে তুমি যদি খেয়াল করো 1.25, এই 1 কে আমরা লিখবো হলো এইখানে, এবং 0.25 কে লিখবো এইখানে। তুমি ভালো করে দেখলে এইটাকে ভালো করে দেখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে সংখ্যা, এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা, এবং এখানে লিখতে হবে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো মাঝখানে লিখতে হয়, আর এই পাশেটা ভগ্নাংশ লিখতে হয়। তো তুমি যদি দেখো এখানেও সেম, তো এখানে সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা ছিল 1, তাই আর এখানে 0.25 ছিল, 0.25 লেখো, শূন্য লেখার প্রয়োজন নেই, এমনি এরা লিখছে তাই আমি এখানে প্রত্যেকটা শূন্য কেটে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন নেই। এরপর আসলে 0.25, এই হলো 0.25, 0.25 কে 2 দ্বারা করলে আসে 0.50, এই হলো 0.50, যেহেতু তোমার এখানে কোনো কি পূর্ণ সংখ্যা আসে নাই, তাই 0। এরপর 0.50 কে আমি আবার নিয়ে আসলাম, এবং 0.50 কে 2 দ্বারা গুণ করলে আসে 1, এই হলো আমার এখানে 1, যেহেতু দশমিকের পরে কিছু নেই তাই 0। ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত এখানে না 1 আসে। আর একটা বিষয় তোমাকে ক্লিয়ার করি, 1 আসুক না আসুক সর্বোচ্চ 4 বার করবা, এর বাইরে করার প্রয়োজন নাই। তাহলে উত্তর আসলো 101, তাহলে 0.625 ইকুয়াল 101। তাহলে এটা সমান সমান কত আসলো? আমরা এটা বলতে পারি যে 25 সমান সমান 625 সমান কি 11001 পয়েন্ট, আর 625 ইকুয়াল কি 101। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা কি শিখলাম? আমরা শিখলাম হলো কিভাবে তোমার ডেসিমেল থেকে কোথায় যায়? বাইনারিতে। এবার আমরা একটু অন্য কিছু শিখি। এবার ডেসিমেল থেকে আমরা একটু অক্টালে যাই। ডেসিমেল থেকে কোথায়? অক্টালে। নিয়ম একই, যেই সংখ্যা পদ্ধতিতে যেতে চাও সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিতে হবে। তো এখানে আমি দুইটা আলাদা আলাদা না দেখে একটাই দেখাচ্ছি, যেটার মধ্যে পয়েন্টও আছে, আবার কি আছে তোমার কি এই যে এখানে আছে পয়েন্টও আছে, মানে পূর্ণ সংখ্যা আছে, আবার ভগ্নাংশ সংখ্যা আছে। এখানে 3টা দেখাতে লাগলে অনেক সময় লাগবে, যেহেতু আজকে একটা ক্লাসের মেন ক্লাসটা আমি বোঝানোর চেষ্টা করছি, তাই আমি পুরোটা একটা করে দেখবো, মেন বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে তুমি দেখো 625 আছে, এটা ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল যেতে হবে। তো যেই ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য তার বেস জানা দরকার। অক্টালে বেস কত? অক্টালে বেস হলো 8। তার মানে এই যে পূর্ণ সংখ্যা আছে একে 8 দ্বারা ভাগ দিতে হবে, আর কি দশমিক সংখ্যাকে কি করতে হবে? তোমার 8 দ্বারা গুণ দিতে হবে।
তাহলে আমরা লিখতে পারি উত্তরে এটা সংখ্যাটি হলো এই যে সংখ্যাটি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কত এখানে পূর্ণ সংখ্যা যদি খেয়াল করো কত 257 তো আমি এই পূর্ণ সংখ্যাটা 257 লিখলাম ঠিক আছে 257 কে কত বেস হলো 8 তাহলে বেস কত 8 দ্বারা ভাগ দিব তাহলে বেস কত দ্বারা ভাগ দিব 8 এবং তুমি যদি খেয়াল করো এই জায়গাটায় যে 257 কি 257 ভাগ কত 8 তাহলে ভাগ দিলাম 8 দ্বারা তো তুমি যদি খেয়াল করো এখানে আসছে 32 পয়েন্ট কিছু একটা তো এখানে যে 32 আসবে এই 32টা তোমাকে এই এখানে লিখতে হবে ঠিক আছে 32টা তোমাকে লিখতে হবে লেখার পরে তুমি যে সংখ্যাটা পাইলা মানে 32 তো লিখে দিলাম এখন তুমি যদি খেয়াল করো এই 32 দ্বারা তোমাকে এই 8 দ্বারা গুণ করে দেখতে হবে যে এখানে কত কম নিছো কত বেশি নিছো যে কম বেশি নিছো সেটা এই সাইডে ভাগশেষ আকারে লিখতে হবে কথা ক্লিয়ার কি বুঝতে পারছো না আবার বলবো প্রথমে 257 যেটা আছে সেটাকে অক্টালের বেস 8 দ্বারা ভাগ দিতে হবে ক্যালকুলেটরে যে পূর্ণ সংখ্যার যে মানটা আসবে সেটা ভাগফলের বরাবর নিচে লিখতে হবে ভাগফলের পরে আসে ভাগশেষের পালা ভাগশেষের বিষয়টা আসে যে পূর্ণ সংখ্যা কত আসছে 32 এই 32 দ্বারা অক্টালের কি 8 এই 8 কে গুণ করে দেখতে হবে যে তুমি এখান থেকে কত কম বা কত বেশি নিয়েছো তুমি যদি খেয়াল করো 256 আসছে আর এখানে আসছে 257 তাহলে আমি এখান থেকে কত কম নিয়েছি 1 কারণ 257 লিখলে এই জায়গাটায় 1 কিন্তু পাবো আমি তার মানে আমি 1 কম নিয়েছি এই একটা আমাকে এই পাশে লিখতে হবে তারপরে আসলো 32 এই 32 কে আবার আমরা টানবো এখানে নিয়ে আসবো এবং আবারও যে অক্টালের বেস 8 দ্বারা ভাগ দেব এবং 32 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে 32 কে 8 দিলে 4 8 32 তার মানে এখানে সরাসরি ভাগটা গেছে কোনো প্রবলেম হয় নাই বা পূর্ণ ভগ্নাংশ সংখ্যা নাই তো বাদ এরপর আবার 4 নিয়ে আসবো 4 নিয়ে আসার পরে আমরা কি করব 4 কে 8 দ্বারা ভাগ দেব এটা অ্যাকচুয়ালি পসিবল নয় 4 কে কখনো কি 8 দ্বারা ভাগ দিতে পারবে না তো এই জন্য তুমি এখানে 0 লিখে দিবা এবং এই যে 4 তুমি যেটাকে ভাগ দিতে পারলা না সেটাকে এই সাইডে লিখে দিবা হয়ে গেল তাহলে তোমাদের উত্তরটা আসলে কি 401 কি আসলে 401 তাহলে 257 ইকুয়াল কত 401 অক্টাল এরপরে যদি নিচে আসে নিচের বিষয়টা আসে কি পরে ভগ্নাংশের ক্ষেত্রে এরপরে কি ভগ্নাংশের ক্ষেত্রে তো ভগ্নাংশের কাজটা আমরা কিভাবে করব পয়েন্টের হিসাব ছিল কত 0.32 সেম ভাবে 8 দ্বারা গুণ করব তাহলে 0.32 গুণন 8 যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে 2.56 পাবা তো পূর্ণ সংখ্যা কত এখানে 2 এজন্য পূর্ণ সংখ্যা এখানে 2 আর পয়েন্টের পর কত আছে 0.56 এ হলো 0.56 এই 0.56 কে তোমাকে আবার টেনে এখানে নিয়ে আসতে হবে এবং 0.56 কে তোমাকে আবার 8 দ্বারা গুণ করতে হবে মনে রাখবে এইখানে মেইনলি করতে হয় 4 ঘর পর্যন্ত এনাফ এর বেশি করার দরকার নেই কারণ অনেক সংখ্যা থাকে অসীম সেখানে করতে থাকলে সর্বোচ্চ করা যায় মানে অনেক করা যায় সারা দিন করা তো সম্ভব না তো সর্বোচ্চ 4 ঘর পর্যন্ত করবে এর বাইরে করার কোনো প্রয়োজন নাই এর মধ্যে যদি শূন্য হইলো আর শূন্য না হইলেও উত্তর সেটাই তো 0.56 কে যদি 8 দ্বারা গুণ করি ক্যালকুলেটর আসে 4.48 এবার 4 ছিল পূর্ণ সংখ্যা আর 0.48 হলো ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে 0.48 কে আবার আমরা নিয়ে আসবো এবং এটাকে 8 দ্বারা গুণ করব করলে পাবো 3.84 3 কে আমরা এখানে লিখবো আর 0.84 কে ভগ্নাংশের জায়গায় এটাকে আরেকবার চেকের জন্য 0.84 কে আবার নিয়ে আসবো এবং এটাকে আবার 8 দ্বারা গুণ করলে 6.72 পাবা 6 পূর্ণ সংখ্যা এখানে লিখবো এবং 0.72 হলো ভগ্নাংশ সংখ্যা এখানে লিখবো এখন এভাবে করতে লাগলে হাজার খন করা সম্ভব 1 2 3 4 চারটা হয়ে গেছে মানে উত্তর শেষ তাহলে এখানে পয়েন্টের উত্তর 2 4 ঠিক আছে 2 4 3 7 এই যে 2 4 3 কত 6 হইছে তাহলে আমাদের মেন উত্তরটা আসলো সুতরাং 257.32 সমান 257 সমান হইছে 401 পয়েন্ট আর 32 সমান হইছে 24236 এর দূর লিখলে হয় ডট ডট দাও আর না দাও কোনো বিষয় না তো এই হয়ে গেল আমাদেরকে ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার নিয়ম এবার আসি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার নিয়ম একটা একটা করে দেখাবো প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর কিভাবে করব আমরা এখানে একটা বড় সংখ্যা নিয়ে নেব যেন একবারে করতে পারি আমরা ঠিক আছে তো এখান থেকেও তুমি একবারে এটাতেও দেখতে পাচ্ছ একবারে করা যেতে পারে আবার এটাতেও দেখা যাচ্ছে একবারে করা যেতে পারে কোনো সমস্যা এমনি নাই ঠিক আছে তো সেম আমরা এটাকে দেখা দিচ্ছি যেহেতু এইভাবেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে তো ওইভাবে চাইলেও করতে পারে একই বিষয় জাস্ট এটা ছক আকারে লেখা আর ওটা ছক ছাড়া তো এই অঙ্কটা যদি দেখো এখানে বলেছে 436.32 ডেসিমেল কে হেক্সাডেসিমেল করো আমি যে কোন বলছি ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য পূর্ণ সংখ্যাকে ভাগ দিতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাকে কি করতে হবে গুণ দিতে হবে কি দ্বারা তার বেস দ্বারা এখানে তুমি যদি খেয়াল করো হেক্সাডেসিমেল করবা তার মানে হেক্সাডেসিমেলের বেস জানতে হবে হেক্সাডেসিমেলের বেস কত এটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে তো হেক্সাডেসিমেলের বেস অ্যাকচুয়ালি কত 16
হেক্সাডেসিমালের বেস কত 16। তাহলে এখানে কত আছে 436। আমি এখানে প্রথমে সংখ্যার জায়গায় লিখলাম 436। যেহেতু এর হেক্সাডেসিমালের বেস হলো তোমার 16, তাই 16 দ্বারা ভাগ 16 এন্ড দেন ক্যালকুলেটর ইউজ করবো আবার সেম ওয়েতে। তো আমি এখানে ক্যালকুলেটর যদি নিই এবং আমি যদি 436কে ভাগ দিই হলো 16 দ্বারা, তাহলে দেখবা আমার কাছে পয়েন্ট আসছে 27.25। তো 27 যেহেতু আসছে আমি 27টা এখানে লিখবো, ঠিক আছে। তো 27 লেখার পরে এই ভাগশেষ কত লিখবো এটা ডিপেন্ড করে হলো এইটার সাথে এটা গুণ করে দেখবো যে কত কম বা কত বেশি হলো। আর এখানে সবসময় কি এই ভাগফলের জায়গায় সবসময় কি লিখতে হবে, এই যে দশমিকের পরে যে অংশটুকু আছে ততটুকু, ঠিক আছে, দশমিকের পরেরটুকু নেওয়া যাবে না। তাহলে আসলো 27। আমি এখানে 27 গুণন হেক্সাডেসিমাল কত 16, এটাকে গুণ করে দেখবো যে কম বেশি কত। তো এখানে আসছে 400 কত 32, এটার সাথে এটা গুণ করলে 432, কিন্তু অ্যাকচুয়ালি আসে 436। তাহলে কত কম আছে 4, এই হলো 4 হলো তোমার কি ভাগশেষ, 4 তোমার কি ভাগশেষ। এরপরে যে ভাগফল তোমার 27 আছে এই ভাগফলকে তুমি আবার নিয়ে আসবা, নিয়ে আসার পরে এই 27কে তুমি আবার 16 দ্বারা ভাগ দেবা, এবং 27কে যদি 16 দ্বারা ভাগ দিয়ে আমরা এখানে দিয়ে চেষ্টা করছি 27 ভাগ 16 দেওয়ার পরে আমাদের ক্যালকুলেটর আসতেছে 1 পয়েন্ট কিছু একটা পয়েন্টের পর তো নিব না, তাহলে 1 আসতেছে 1টা নিলাম। এবং সেম ভাবে 16 সাথে 1 গুণ করে 16 কে 16, তাহলে কম কত নিচ্ছে 16 1 কে 16। এখন দেখো তোমার কত দরকার একটু ভালো করে দেখা দিচ্ছি, 16 1 কে 16 ছিল তোমার কত 27, তাহলে বাদ দিলাম 27, তোমার থাকে কত 11। এখনো তুমি কম কত নিছো 11 নিছো, তাহলে এখানে আমি পাশে কি 11। আর 11 সমান কি হয় এটা আশা করি তোমরা জানো যে হেক্সাডেসিমালের নিয়ম হলো 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে কত 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা 10টা, 0 থেকে 9 পর্যন্ত, এবং কত এখানে তোমার হলো এ থেকে এফ পর্যন্ত, এই তো সংখ্যাগুলো ব্যবহার হয় টোটাল 16টা। তাহলে 10 নম্বর সংখ্যা হলো এ আর 11 নম্বর সংখ্যা হলো বি, তাই এখানে 11 সমান বি। তারপর আবার কি তোমার ভাগফল কত 1 আছে, এবার 1কে তো আর 16 দ্বারা ভাগ দেওয়া যায় না, তাই 1কে সাইডে লিখে দিবা এবং এখানে 0 লিখে দিবা। তাহলে আমাদের মেন উত্তর আসলে কত, এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো 4, সরি এটা নিচ থেকে লিখতে হয়, নিচ থেকে উপরে, তো এখানে কত 1b4, এই যে 1b4। এটা গেল আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আসি ভগ্নাংশ 0.32 কাজ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমি লিখে নিব সেম ভাবে 0.16কে 16 মানে 0.32কে 16 দ্বারা গুণ করলে আসবে 5.12। 5টা আমরা এখানে লিখবো, পয়েন্টের পরে যে 12টা আছে এটাকে আমরা এই পাশে লিখবো। 0.12কে আবারও নিয়ে এসে 16 দ্বারা গুণ করব, তাহলে 0.12কে যদি 16 দ্বারা গুণ করি ক্যালকুলেটর আসতেছে 1.92। এই পূর্ণ সংখ্যাকে আমরা এই পাশে লিখবো এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা পয়েন্ট সংখ্যাকে এই পাশে লিখবো। এখানে 4 ঘর পর্যন্ত সর্বোচ্চ করবে, এর উপরে করব না। 0.32কে মানে 92কে আবার নিয়ে আসবো, নিয়ে এসে 16 সাথে আবার গুণ করবো, তাহলে আসতেছে 14.72। 14কে আমি এখানে বসাবো এবং 0.72কে এখানে বসাবো। যেহেতু 14 সরাসরি বসতে পারে না, 14 সমান সমান জানতে হবে তোমার কি 10 সমান এ, 11 সমান বি, কি 10 11, তারপর 12, 12 সমান সি কি সি, এবং 13 সমান কি ডি, আর 14 সমান হলো ই। এই জন্য 14 সমান তুমি কি লিখবা এ লিখে দিবা। 0.72কে তুমি আবার 16 দ্বারা গুণ করলে আসবে 11.52। তো 11 সমান বি আগেই পড়ছি, আর 0.52 আছে 0.52। তো এই 4 ঘর পর্যন্ত হয়ে গেছে, আর করার প্রয়োজন নাই। আর এটার উত্তর আসলে কত, এটার উত্তর আসলো তুমি যদি খেয়াল করো 51, এই যে এখানে মাঝখানেটা 51 এবি, তাহলে এখানে লিখবো কি 51 এবি। 70 মানে 436 এর ছিল 1b4 পয়েন্ট ছিল পয়েন্ট, আর 32 মান ছিল 51 এবি। শেষ। তাহলে আমরা কি করলাম, ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেলাম। এবার আমাদের নিয়ম হলো অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যাতে আসবো, অন্য যে কোনো থেকে। তো এটা আরো সহজ, যে ধরো অন্য যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে তুমি ডেসিমেল আসো, সেটা যে কোনো সংখ্যা থাকতে পারে অক্টাল থেকে ডেসিমেল আসো, বাইনারি থেকে, যেমন এখানে প্রশ্নে আছে বাইনারি থেকে ডেসিমেল আসো, অথবা তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি তোমার কি ডেসিমেল আসো। তো তুমি যেই সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসতে চাও না কেন, এটা তোমার সবচেয়ে সহজ প্রসেস। মানে আগেরটা যাও কঠিন ছিল, এটা ততটুকু কঠিন হবে না, তার থেকে আরো সহজ হবে। এবার কিভাবে করব সেই বিষয়টাকে আমরা খেয়াল করি। প্রথমে তুমি যদি খেয়াল করো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 10110110, একে কি করো ডেসিমেলে রূপান্তর করো, মানে একে ডেসিমেল করতে হবে। যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ডেসিমেল করার জন্য প্রথমে সেই সংখ্যাগুলোকে গুণে নিতে হয়, বিশেষ করে পয়েন্টের আগ পর্যন্ত। এই সংখ্যাটার হয়তো বা পয়েন্ট নেই, আমি একটু তোমাকে পয়েন্ট সহ দেখিয়ে দিচ্ছি, যেটা একবারে আছে, কারণ একটাই উদাহরণ বুঝাই দিব, বারবার বুঝাবো না।
তো এখানে 11011 ড্যাশ মানে 0.101 আছে, এটাকে হেক্সাডেসিমাল করে। এখানে পয়েন্টের এই পাশে আছে, পয়েন্টের পাশে আছে, তাই এটাকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যে কোনো বাইনারি থেকে যাও আর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাও, এই জন্য তোমাকে দেখতে হয় পয়েন্ট, পয়েন্টের আগে কয়টা সংখ্যা আছে। তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5, কয়টা সংখ্যা আছে? 5টা। আচ্ছা, গুনে নিলাম। প্রথমে দেখো এখানে কত আছে? 1, এই লিখবা 1, তারপরে কত আছে? 2, এই যে মানে এটাকে যে সংখ্যা থাকবে আর কি, যেহেতু এখানে বাইনারি আছে তাই বেস 2, এই সংখ্যার দ্বারা এই 2 কে গুণ, তাহলে 1 গুণন 2। এই উপরে পাওয়ার কিভাবে হয়েছে পরে বলতেছি। তো সংখ্যা চেঞ্জ করার জন্য আবার প্লাস, পরবর্তী সংখ্যা 1 এর সাথে আবার কি গুণন 2, এই 1 গুণন 2। আমি এখানে কিছু লিখিনি, 1 গুণন 2, 1 গুণন 2, আবার সংখ্যা মানে পরিবর্তন করার জন্য আবার প্লাস। এখানে কি আছে? 0, তাই 0, তারপর আবার কি দিব? এইটার সাথে এই গুণন 2, এই হলো গুণন 2। তারপর কি আছে? এখানে 1, এই হলো 1, কি নিচে আছে কত? 2, এই যে গুণন 2। সংখ্যা চেঞ্জ করার জন্য আবারও দিব প্লাস, আর পরেরটা 1 আছে, যে 1, ঠিক আছে, আবারও কি নিচে 2 আছে, এই 0.2 দ্বারা গুণ। এখানে যে কটা সংখ্যা আছে সবার সাথে 2 গুণ করব। এখানে পয়েন্ট আছে, দেখো আমি কিন্তু এখানে কোনো জায়গায় পয়েন্ট লিখি নাই। 1 আছে, এই যে হলো 1, ঠিক আছে, গুণন 2, এই যে গুণন 2 প্লাস, তারপর কি এখানে আছে 0, এই যে 0 গুণন 2, এখানে আছে 1, এই যে 1 গুণন 2, ঠিক আছে। এবং সংখ্যা চেঞ্জ করার জন্য প্রত্যেকবার প্লাস। এরপরে সেই পাওয়ারগুলো কিভাবে বসে রয়েছে, নিয়ম হলো এই যে পয়েন্টের আগে যে কটা আছে সংখ্যাটা গুণবা, ঠিক আছে। এখানে কয়টা আছে? 2 4 5, 5টা আছে। যেই কয়টা সংখ্যা থাকবে তার ঠিক একটা সংখ্যা কম পাওয়ার দিয়ে যেতে হবে তোমাকে। তাহলে 5টা সংখ্যা থেকে যদি একটা কমাই দিই তাহলে 4টা থাকে, তাই এখানে দেখো সেখান থেকে 4 থেকে কমাই দিচ্ছে 4, 4 এর পরে 4 এর ছোট 3, 3 এর ছোট 2, 2 এর ছোট 1, 1 এর ছোট 0, 0 এর ছোট -1, -1 এর ছোট -2, -2 এর ছোট -3, এরপর যদি আর থাকে -4 -5 এভাবে। বুঝা গেল কথা? আচ্ছা, তো এরপরে কি আসলো? এমনি তো গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে 1 এর কোনো মূল্য নাই, তাই 1 বাদ। 2 এর উপরে 4 দিলে কত হয়, বা 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? নরমালি 16 হয়, এখানে উত্তর দেওয়াই আছে, তাও আমি তোমাকে চেক দিয়ে দেখাচ্ছি। 2, যার উপরে আমি পাওয়ার দিব 4, তাহলে 2 এর উপরে পাওয়ার যদি 4 দাও তাহলে আসে কত? 16। তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার যদি 4 দিই তাহলে আসে 16, প্লাস চিহ্ন আছে প্লাস। 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে হয় 8, প্লাস চিহ্ন আছে প্লাস। শূন্যের সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাই এটা বাদ, এটা কোনো মূল্য নাই। 2 এর উপরে পাওয়ার 1, কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকলে সেই মানে যা আছে তাই, তাহলে 2 আছে 2, আবার কি আছে? প্লাস আছে প্লাস। কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 0, যদি মনে না থাকে এই জন্য তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। ধরো 2 আছে, 2 এর উপরে পাওয়ার দিতে হবে তোমাকে 0, দিলাম, দেওয়ার পরে উত্তর আসবে 1। তাই এখানে এই 2 এর উপরে পাওয়ার 0 থাকার কারণে এর উত্তর হলো 1। আবার প্লাস, এই হলো প্লাস। এখানে দেখো কি আছে? 1 গুণন 2 ইনভার্স 1, তো তুমি এটা ক্যালকুলেটর দিয়ে দিলেও আসবে, সমস্যা নেই। 2 ইনভার্স 1, 1 হবে না, ইনভার্স 1, তো এই দেখো 1/2। তাহলে এখানে কি ইনভার্স 1 বলতে 1/2। এবার আরেকটা ওয়েও আছে, কোনো কিছুর উপরে ইনভার্স মানে উপরে 1 নিচে ওই সংখ্যাই। তাহলে এখানে 2 ইনভার্স 1 আছে, তাই উপরে 1 আর নিচে হলো 2 এর উপরে 1, তো 2 এর উপরে তো 1 দেওয়ার দরকার নেই, প্লাস চিহ্ন আছে প্লাস। 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাই এটার কোনো মূল্য নেই, বাদ, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে কি 2 এর উপরে মাইনাস কিউব আছে, তো ইনভার্স থাকার কারণে 1 ডিভাইডেড, এবং 2 এর উপরে কিউব দিলে 2 এর উপরে কিউব দিলে হয় 8, বুঝছে? এরপর তুমি কাজ করো, এটা যোগ করো, এটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এটা, এই তিনটা একত্রে যদি যোগ করি তাহলে কত হচ্ছে তোমার? 27, প্লাস চিহ্ন আছে প্লাস। 1 আর 2 কে যদি ভাগ দিই, 1/2 দিলে হলো 0.5, দেন ক্যালকুলেটর দিয়ে তুমি চেক দিতে পারো, এমনি এখানে তো আসছিল, আমি এটাকে দিচ্ছি 0.5, ঠিক আছে। আর 1/8 দিলে আসলে 0.125, ঠিক আছে। আর অথবা তুমি ক্যালকুলেটর সরাসরি এটা দিলে এটাই আসে, সমস্যা নাই। 2 এর উপরে ইনভার্স 3, যদি আমি সাপোজ তোমাকে দেখাই দিচ্ছি, এটাকে ক্লিয়ার করি, 2 ইনভার্স 3 হলো 3 দিয়ে আমি সমান দিলাম, দেখো 0.125 চলে আসে, তাই হলো কি সমান 0. এবার এটা যোগ এটা যোগ এটা ক্যালকুলেটরের সাহায্যে দিয়ে দিবা, যেটা আসবে সেটাই তোমার উত্তর, ঠিক আছে। তো এখানে তুমি কি করতে পারো? সব কাটা 27 যোগ 0.5 যোগ 0.5 যোগ 0.125, 0.125, তাহলে এখানে উত্তরটা আসলো কত? 27 পয়েন্ট, এখানে দেখছো 27.625,
এ হলো 27.625। তাহলে এটার উত্তর হলো এটা। আশা করি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যেতে হয় সেই বিষয়টা বুঝলাম। তো চলো এবার আমরা একটু অক্টাল থেকে কি কই তোমার ডেসিমেলে যাই। কোথা থেকে? অক্টাল থেকে। সেম আমি একটা ওয়ে শিখাবো এবং একটা উদাহরণের মাধ্যমে প্রোটেক্ট করার চেষ্টা করব। তো এখানে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো এখানে তুমি যদি দেখো এখানে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার মানে কিভাবে যাব সেটা আমি সেম ওয়েতে বলছি। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি তুমি ডেসিমেলে যেতে চাও তেমন কিছুই না, তোমাকে সেম এইমাত্র যে টেকনিকটা দেখালাম সে সেম একই টেকনিক ইউজ করতে হবে, আলাদা টেকনিক ইউজ করার কোনো প্রয়োজন তোমার নাই। কথা ক্লিয়ার? যদি কথা তারপরে কোনো প্রবলেম হয় আমাকে বলবা, আমি অবশ্যই তোমাকে এটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে যদি আসি, সর্বপ্রথম আমার কাজ হলে এখানে 1 আছে, 1-এর সাথে গুণ 8 করা। এই যে 1 গুণন 8। সংখ্যা চেঞ্জ করার জন্য যোগ দেওয়া, সংখ্যা চেঞ্জ করার লিগে যোগ। 2-এর সাথে 8 গুণ করা, এই যে 2-এর সাথে গুণ 8। সংখ্যা চেঞ্জ করার জন্য আবার যোগ। 3-এর সাথে 8 গুণ করা, 3-এর সাথে 8। সংখ্যা চেঞ্জ করার জন্য আবার যোগ। 5-এর সাথে 8 করতে হবে, 5-এর সাথে 8। আবার কি সংখ্যা চেঞ্জ করার জন্য আবার যোগ। 4-এর সাথে কত? 8। তো 4 গুণন 8। সংখ্যা চেঞ্জ করার জন্য আবার যোগ। 0-এর সাথে 8 এলো, 0-এর সাথে 8। এরপর আমাকে গুনতে হবে পয়েন্টের এই পাশে কয়টা সংখ্যা আছে। যা থাকবে তার থেকে 1 পাওয়ার কম নিয়ে ছোট করে পাওয়ার বসাতে হবে। এখানে এর আগে যদি খেয়াল করি 1 2 3 কয়টা সংখ্যা আছে? 3টা। 3 থেকে যদি একটা সংখ্যা কমাই, সবসময় 1 পাওয়ার কমাতে হয়। তো 3 থেকে যদি 1 পাওয়ার কমাই তাহলে থাকে 2 পাওয়ার। কত পাওয়ার থাকে? 2। তো এখানে 2 থেকে ছোট করতে হবে। প্রথমে 2, 2 এর ছোট 1, 1 এর ছোট 0, 0 এর ছোট -1, -1 এর ছোট -2, -2 এর ছোট -3, আর থাকলে -4 -5। দেন তুমি সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এটা ইজিলি করতে পারো। 8 উপর স্কয়ার দিলে 28টা 64। নরমালি এটা সরাসরি ক্যালকুলেটরই আসে, তো অত মাথা ঘামানোর কিছু নাই তোমার। ঠিক আছে, তুমি সরাসরি 8 উপর স্কয়ার দিয়ে নিবা, তাহলে চলে আসবে 64। 2 এর সাথে কত আছে? 2 এর সাথে 8, মানে 8 দুগুণা 16। 3 আর যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তার মানে হলো 0, মানে 1, সরি, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তার মানে 1, তাহলে এখানে 1। 3 1 3 প্লাস চিহ্ন আছে প্লাস। এরপর এইটাকে আমি রিকমেন্ডেড করব যে একবারে করে দাও, এটাকে আলাদাভাবে বারবার করার দরকার নেই। 5 গুণন 8 ইনভার্স 1 আছে, তুমি এটাকে ক্যালকুলেটরে একবারে করে দাও এবং এইটাই একবারে লিখে দাও। ওকে, 5 গুণন 8 ইনভার্স 1 ইনভার্স 1। তো যদি আমি এটা ক্যালকুলেটর হিসাব করি আসতেছে 0.62, এই যে 0.625। ঠিক আছে, তাহলে এটা সমান তুমি এই জায়গাটায় এই যে এই পয়েন্ট যে বরাবর, এই পয়েন্ট বরাবর তুমি সরাসরি কি করো, এই জিনিসটা এখানে আবার লিখে দাও, প্লাস চিহ্ন আছে প্লাস। এটাকে যদি এটাকে সেম ক্যালকুলেটর সাহায্য করে দাও, যে 4 গুণন 10 এটা, তো এটাকে যদি ক্যালকুলেটর সাহায্য করে দিয়ে বারবার মাথা না ঘামিয়ে একবারে করে দাও, যাতে অত প্যারা না হয়। যেহেতু তোমরা বড় হয়ে গেছো, তোমরা এমনি মার্ক পাবে এইসবে। কত আছে? 2 দিয়ে সমান দিয়ে দাও। কত আছে? 0.0625। দেখো 0.0625, এটাকে এইখানে বসিয়ে দাও, হয়েছে? আর এমন 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 নয়, এটা লেখারই প্রয়োজন নেই তোমার। দেন এইটাকে যোগ করলে তুমি এটা পেয়ে যাবা কত? 82.6875। ঠিক আছে, 6875। এটা তুমি এটা যোগ করলে পেয়ে যাচ্ছ। তাহলে গিয়ে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে চলে গেলাম, মানে ডেসিমেলে। এরপরে আসি কি, অক্টাল থেকে গেছে, এবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাই। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সেম, এখানে কোনো আলাদা কোনো টেকনিক লাগবে না, একই নিয়ম। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এটাও একটু দেখে নিই। এরপরে আসি হেক্সাডেসিমেল থেকে আমাকে ডেসিমেলে যেতে হবে। এর জন্য বিষয়টা সেম টু সেম, আলাদা কোনো কিছু করার প্রয়োজন নাই। প্রথমে যে সংখ্যা আছে বি আছে গুণন 16, বি গুণন 16। ঠিক আছে, 5 আছে গুণন 16, 5 গুণন 16, এবং সংখ্যা চেঞ্জ করার জন্য মাঝখানে যোগ। আবার সংখ্যা চেঞ্জ করার জন্য মাঝখানে যোগ। ডি এর সাথে কত? 16, ডি গুণন 16। আবার সংখ্যা চেঞ্জ করার জন্য আবার মাঝখানে যোগ। 4 এর সাথে কত? 16, 4 গুণন 16। সংখ্যা চেঞ্জ করার জন্য মাঝখানে যোগ। 8 এর সাথে কত? 16, 8 গুণন 16। এরপর নিয়ম হলো পয়েন্টের পরে যে কটা সংখ্যা আছে তার থেকে পাওয়ার 1 কম নেওয়া। 1 2 3, 3টে সংখ্যা আছে, পাওয়ার 1 কম নিলে হয় 2। তাহলে প্রথমে 2, তারপরে 1, 1 এর পর সবসময় ওই পাওয়ারটার উপরে দিতে হয়, যেহেতু হেক্সাডেসিমেল 16, এই 16 উপরেই দিতে হয়। ঠিক আছে, আবার অন্যগুলোর উপরে দিও না। তাহলে 2 1 0 -1 -2। ঠিক আছে, আচ্ছা। এরপর তুমি বি সমান কত জানি আমরা? 11, আর 16 উপরে স্কয়ার দিলে 256, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 আছে, 5 এর সাথে 16 গুণ করলে, ঠিক আছে, 5 16 80, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে তুমি যদি ডি সমান হলো 13, আর 16 উপরে মানে যে কোনো কিছুর উপরে যদি 0 দাও তার মান 1, তাহলে 13 এর সাথে
যদি 1 গুণকে 13 13, এবং এটাতে এটা ক্যালকুলেটর করলে আসে 0.25, এটাতে এটা ক্যালকুলেটর করলে আসে 0.03125। এরপর কিছু না, এটা পুরোটা একবারে কাজ করে দাও, তুমি করে দিলেই হয়, একবারে এইভাবে বারবার করার প্রয়োজন নেই। নর্মালি এখানে 11 আর এটাকে গুণ করে আসছে 2816, আর বাকি যা আছে এখানে হুবু তাই তোলা হয়েছে 80 13.25, এখানে যা আছে হুবু। তুমি চাইলে এটাকে একবারে যোগ করে এই উত্তরটাও নামিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের চলে গেল হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর। এরপরে আসি আমরা একটু পরবর্তী বিষয়ে, যে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যাব, অক্টাল থেকে আবার বাইনারি যাব, ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, হেক্সাডেসিমাল থেকে আবার বাইনারি যাব, কিভাবে যাব এগুলা বা কিভাবে করব। তো সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই, এই বিষয়টা নিয়ে যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। এটার জন্য আমি তোমাকে বলি যে আসলে অক্টাল থেকে বাইনারিতে এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য খালি বিট সংখ্যাটা জানতে হয়, আলাদা কিছুই না, শুধু বিট সংখ্যা। তো আমি একটু জুম করে দিচ্ছি, যে বিট সংখ্যা নিয়ে যাদের কনফিউশন আছে তাদেরকেও ক্লিয়ার করে দিই। তো দেখো অক্টাল থেকে বাইনারি, এখানেও আছে অক্টাল থেকে বাইনারি, যেহেতু এটা আছে আমি 3 নাম্বারটা উদাহরণ দেখাচ্ছি, একবারে দেখা দিচ্ছে যেন ঝামেলা না হয়, কারণ এটা দেখাতে গেলে পয়েন্টের আবার হিসাব নাই, আর এটার মধ্যে দেখো যেমন দশমিকও আছে তেমন পয়েন্টও আছে, তো দুইটা একত্রে আছে, তো এটাকে দেখা দিই 3 নাম্বার উদাহরণকে একবারে। এখন বিষয় হলো যে কোনো একটা অক্টাল সংখ্যা আছে তুমি চাইতে চাও সেখান থেকে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 3 বিট এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 4 বিট। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 3 বিট আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 4 বিট, খেয়াল রাখলে হয়ে যাবে। তো প্রথমে তোমাকে যে সংখ্যাটা দেওয়া থাকবে অক্টালের, সেই সংখ্যাটাকে একটু গুছালোভাবে লিখবা যেন তুমি জায়গা পাও তার নিচে 3টা করে সংখ্যা লেখার জন্য, যেহেতু অক্টাল তাই 3টা করে, আর যদি হেক্সাডেসিমাল হয় তার নিচে মিনিমাম 4টা করে লেখার মতো জায়গা রাখবা। তাহলে এখানে সেই অনুসারে অঙ্ক সংখ্যাটা সাজানো, 2, এখানে কত, এখানে 5, তারপর কত 4, তারপর পয়েন্ট, এই যে পয়েন্ট 6, ঠিক আছে, প্রত্যেকটা একটু জায়গা ফাঁকা ফাঁকা রাখা হয়েছে যেন এটা লেখা যায়। এবার 2 সমান বাইনারিতে কত হয় সেটা করবা, এটার জন্য তোমাকে মনে রাখতে হবে যে তোমাদের যে প্রসেসটা, প্রথমে কত তোমাদের 1, তারপর 2, তারপর কত 4, তারপর হলো 8। এই বিষয়টাকে তোমাকে বুঝতে হবে যে এখানে কত 2 সমান কত লিখবে, এখানে দেখো 2 সমান এইটা লিখলেই হয়ে যাবে, 2 সমান এইটা লিখবে। তাহলে কি তোমার অক্টাল থেকে বাইনারি যাবো তার মানে 3 বিট, সরি আমার একটু 3 বিট, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কয় বিট, 3 বিট। এখন 3 বিটের জন্য আমার কি লাগবে 1 2 তোমার কত 4, এই 3 বিট। আর 2 করার জন্য আমার কত, শুধু আমার এইটার প্রয়োজন, মানে শুধু 2 এর প্রয়োজন, এই যে 2, ঠিক কিনা। তার মানে কি এই ঘর আর এই ঘরের কোনো প্রয়োজন নেই, তার মানে এই ঘরেও 0 আবার এই ঘরেও কি 0, তাহলে 0 1 0, 2 সমান 0 1 0। 5 এর যদি হিসাব করি এই 4 এর সাথে এবং 1 এই দুটোকে যদি যোগ করি তাহলে 5 হয়, 4 আর 1 এর যোগ করলে কত হয় 5, তার মানে এটার দরকার নেই, তাহলে এটা 0, যেটার প্রয়োজন নেই সেটা 0, তাহলে 1 0 1, দেখো এটা সমান 1 0 1, ঠিক আছে। তারপর 4 এর জন্য করি, এখানে এইটা একটাই তো 4 আছে, এটা সরাসরি ইউজ করো, আর এই দুটোর কোনো দরকার নেই, তার মানে কি এখানে 1 আর এই দুটোর জন্য দরকার নেই, তাই 0 1 0 0, পয়েন্ট আছে পয়েন্ট। সেম ওয়েতে এটাও 6 সমান হলো 1 1 0, 3 সমান হলো 0 1 1, আর 3 সমান 0 0 1, হয়েছে। দেন এটাকে টোটাল ভাবে একভাবে লিখে দিছে, উত্তরের শেষ, হয়েছে। সেম ওয়েতে এটা তুমি হেক্সাডেসিমাল বলতে পারো, তবে এখানে মেনলি যে প্রশ্নটা আছে সেটা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাও অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসে সরাসরি, আর ওটা 4 বিটের হিসাব, এটা হলো যে 4 বিটের হিসাব, যে এখানে যেটা আছে। তো আমি সরাসরি রূপান্তরটা দেখা দিচ্ছি একবারে, যে এখান থেকে বাইনারিতে না যায়, এই যে এখানে দেখো প্রথমে এই যে এ আছে, এ সমান কত 10, তো 10 সমান কত 1 0 1 0, অথবা তুমি ক্যালকুলেটর সরাসরি করতে পারো, বাইনারি একটা ইউজ করে নিতে পারো, ঠিক আছে। এখানে তুমি বেস মোডে দিয়া, এখানে তোমার কি বেস মোড আছে যে 4 নাম্বার অপশনে, 4 নাম্বার বেস মোড অপশন দিয়া তুমি কি করবা, কি আছে তোমার হেক্সাডেসিমাল, আচ্ছা না এটা তো আবার ক্যালকুলেটর দিয়ে তো করলে হবে না, আচ্ছা যাক 10,000, 10 এর জন্য এখানে কি তোমার 4 বিট, মানে কত 1 2 4 8, এটা ইউজ করতে হয়। তাহলে 10, তার মানে কি এইটা এইটা আর এটা হলো 10 হয়ে যায়, তার মানে এইটার এটার দরকার নেই, 1 0 1 0, এই যে 1 0 1 0। তারপর বি সমান কত 11 কেমনে নি, এইটা আর এটা করলে কত হয় 10, আর এটা নিলে 11, তার মানে এটার দরকার নেই 1, এটার দরকার নেই 0, এটার দরকার আছে এটাও আছে, তার মানে 1 1 1 0 1 1, এই যে 1 0 1 1। 8 এর জন্য কোনটা, এই একটাই দরকার, এই 3টার দরকার নেই, তার মানে কি 1 আর এই 3টার দরকার নেই, এই 3টা 0, এই 1 3টা 0, পয়েন্ট আছে পয়েন্ট। এখানে কি তোমার হলো ও মানে 0 f, তাই তো এখানে কি 0 f,
তো শূন্যের তো এমনি কোনো ভ্যালু নেই, তাই শূন্যর জন্য 4টা শূন্য। এফ সমান 15, 15 কিভাবে করি, এখানে দেখো তোমার 8 4 যোগ করলে কত হচ্ছে 12, 12 2 যোগ করলে তার 14, কিন্তু লাগবে কত 15, তার মানে এখানে 4টাই লাগবে, সবগুলো যোগ করলে 15, ঠিক আছে। তাই না, এটাকে এইটাকে যে উপরে যে দাগটা আছে দাগটা ছাড়া লিখে দিল, হয়ে গেল, বুঝছো। এরপর লাস্ট পয়েন্ট হলো কিভাবে আমরা এবার তো গেলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি সব গেলাম, এবার আমরা লাস্ট পয়েন্ট হলো কি যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে যাব বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে যাব, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, এখানে বিট জোড়া এবং ভাঙার একটা বিষয় আছে, বিট জোড়াও করতে হবে, বিটকে ভাঙতেও হবে। তো একটা সরাসরি উত্তর সরাসরি পেলে ভালো হয় আর কি। তো এখানে পয়েন্টটা ওইভাবে এই জায়গা অন্তত অত অ্যাকুরেটলি বোঝানো হয়নি, ঠিক আছে। তো এখানে এইটা তো অন্তত ক্লিয়ার আছে, এইটাতে ক্লিয়ার মানে করে নেই এরা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। সর্বপ্রথম আমি উদাহরণ নাম্বার 3কে বুঝাবো যেন আমরা বুঝতে পারি বিষয়টাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, অক্টাল থেকে কোথায় যাবে হেক্সাডেসিমেল। তো যেহেতু অক্টাল তার মানে 3 বিট, আর যাবা যেহেতু হেক্সাডেসিমেল তার মানে 4 বিট, তার মানে 3 বিটে ভাঙো 4 বিটে যুক্ত করো। প্রথমে 377 পয়েন্ট, এটা যেভাবে আছে 3 ঘরের জন্য ফাঁকা রাখবা, 3 সমান হলো 0011, 3 বিটে ভাঙবা, আশা করি বুঝো। 1 2 4 3 করতে হবে, তার মানে এই দুটো যোগ করলেই হয়ে যাবে, এটার প্রয়োজন নাই, তাহলে কি 011, এই যে 011। 7 7 সমান কি, 3টা কি যোগ করতে হবে, 4 2 6 1 7, তাহলে 3টাই, এটাও 7 সমান 3টাই, পয়েন্ট আছে 1 4 4, মানে এই একটা লাগবে, এই দুটোর দরকার নেই, তার মানে 1, এই দুটোর দরকার নেই, তাই 0, এই 1 0 0। 5 5 মানে এইটা আর এইটা লাগবে, এইটার দরকার নেই, তাহলে 1, এটার দরকার নেই, 0 1 1 0 1, বুঝছো। এরপরে আমরা কি করলাম, তোমার প্রথমে ছিল হলো অক্টাল, অক্টালের জন্য আমরা 3 বিটে ভাঙলাম, কিন্তু যাবো কোথায় হেক্সাডেসিমেলে, তাই এবার 4 বিটে যুক্ত করব। তো যুক্ত করার নিয়মটা হলো বাম পাশ থেকে করবা, প্রথমে এখানে 3টা আছে আর এখান থেকে একটা নিয়ে নিবা, তাহলে কয়টা হলো, এখান থেকে যে এইভাবে 1 1 1 1 1, এই যে 1 1 1 1, তাহলে আমি এই পর্যন্ত নেওয়া শেষ, তারপরে এই পর্যন্ত 1 1, ঠিক আছে 1 1, এই যে 1 1 1 1, তারপরে একটা শূন্য আছে, এটার জন্য আবার 4টা, মানে সামনে কিছু নেই, সামনে কিছু না থাকলে শূন্য নিয়ে নেবা, এই যে 0 0 0। পয়েন্ট আছে, পয়েন্টের দিকে আবার এদিক যাবে, এটা যা হলো এদিকে, আর পয়েন্টের পর যায় এদিকে, ঠিক আছে। তাহলে এখানে কি 1 0 0 1, এই যে 1 0 0 1, তারপরে এখানে কি 0 1 আছে আর এখানে নাই, আর নাই মানে কি 0 0 দিয়ে দেবো, এই যে 1 0 0 হয়েছে। আচ্ছা, এরপরে এবার তোমাকে কি করতে হবে, এই মানটা বসাতে হবে, মানে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 0 0 মানে 0, এখানে কত 1, এখানে হিসাব করো, এটা প্রথমে ঘরে কত থাকে 1 2, তারপরে ঘরে কত 4, তারপরে ঘরে হলো 8, যেহেতু এটা কি হেক্সাডেসিমেলের 4 বিট, তাহলে এখানে 4 বিটে 4টাই 1 আছে, তাহলে এখানে তোমার কত 8 12 13 14 15, তার মানে 4টা 1 মানে হলো 15, আর 15 মানে কি, 15 মানে হলো এফ, এখানে সেম 15 15 মানে হলো এফ, পয়েন্ট আছে পয়েন্ট। এখানে কত, এটা মানে 8, আর লাস্টেরটা এটা মানে 9, 8 আর 1 9, কত তাহলে 9, কারণ শূন্যের কোনো ভ্যালু নাই, 0, তার মানে এখানে কত শুধু 2 নাম্বারটা লাগবে, মানে এইটা শুধু লাগবে, এই 3টারই দরকার নেই, তার মানে 4, এই হলো 4, হয়ে গেছে। তাহলে উত্তরটা আসলো কি FF.94, এই যে FF.94। এই কাজটা আমি তোমাকে কিতে দেখালাম, আমি তোমাকে এখানে দেখালাম হলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এবার কি হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে হলে তার ঠিক তার উল্টা কাজ করতে হবে, মানে 4 বিটে এবার ভাঙতে হবে, 3 বিটে এবার যুক্ত করতে হবে। আমি ছোট একটা দেখা দিচ্ছি আপাতত। এরপরে যদি তুমি এখানে খেয়াল করো, এখানে 53 আছে, যেটাকে অক্টাল থেকে তোমাকে হেক্সাডেসিমেল থেকে অক্টাল যেতে হবে। তো সেম এখানে 4 বিট, 5 5 সমান কত, 4টা ঘরে করলে 0 1 0 1, কিভাবে তুমি ওই হিসাবটা করতে পারো, 1 4 বিটে 1 2 4, ঠিক আছে, তারপর 8, কত লাগবে 5 5 করার জন্য কি এই দুটোর দরকার আছে, এই দুটোর দরকার নেই, তাহলে 0 1 0 1, এই যে 0 1 0 1। 3 এর জন্য এই দুটোর দরকার আছে, এই দুটোর দরকার নেই, কারণ 2 আর 1 যোগ করলেই 3, তার মানে 0 0, আর এই দুটোর দরকার আছে 1 1, এই যে 0 0 1 1। তারপরে ই সমান কত, ই মানে হলো তোমার কত, এটা মনে রাখতে হবে, ই মানে হলো 14, তাহলে 14 হলো কত, এই দুটো করলে 12 আর 2 যোগ করলে 14, তার মানে এটার দরকার নেই, তাই 3টার লাগবে, একটার দরকার নেই। এরপর 4 বিটে যুক্ত করলো, কি ভাঙলাম, এবার কি অক্টালে যাওয়ার জন্য কয় বিট লিখবে, 3 বিটে যুক্ত করতে হবে। এবার সেম ওয়েতে পয়েন্ট তো নাই কেই, তাহলে এখান থেকে হিসাব করো, এখান থেকে এ পর্যন্ত 3টা নিব, এই যে 3টা, পরে এই একটা 1 আর এখানকার 2টা 1, এই হলো 3টা 1, এখানে 2টা 0 আর এখানকার একটা 1, এই হলো 3টা, ঠিক আছে। পরে হলো 0
1 শূন্য, এই যে হলো শূন্য, তার মানে আমার বেশির প্রয়োজন হয়নি। এবার মান বসাও, এখানে 3 বিটের মান বসাবা কিভাবে 1 2 4, এখানে আছে 0 1 কি, তার মানে 2 নাম্বার ঘর লাগবে, 2 নাম্বার কত 2, এই জন্য 2 নাম্বার ঘর 2। এখানে প্রথম ঘর লাগবে, বাকি দুটোর দরকার নেই, প্রথম ঘর হলো 4, পরের দুটোর দরকার নেই, তার মানে এখানে 4, এখানে 3টা ঘরেই লাগবে, তাহলে 4 2 6 1 7, তার মানে হলো 7। 1 1 শূন্য, তার মানে দুইটা প্রথম দুটো লাগবে, তাহলে 2 আর 4 হলো 6, লাস্টেটা লাগবে না, তাহলে 6, এই তো হয়ে গেছে, শেষ। 2 4 7 6, 2 4 7 6, অত শেষ। তো এটা হলো তোমাদের রূপান্তরের যে বিষয় বা টেকনিকগুলো ছিল, সেই রূপান্তরের সকল বিষয় বা টেকনিকটা তোমাকে দেখানো হলো। এরপরে আসি পরিপূরক সম্পর্কিত যে বিষয়টা আছে। আমি চেষ্টা করেছি যত ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে সকল ধরনের সংখ্যা পদ্ধতি একবারে করে দেওয়ার। এরপরে যদি পরিপূরকের কথা বলি, পরিপূরক দুই ধরনের হয়ে থাকে, তোমরা জানো যে এখানে দেখো বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ এগুলো সব রয়েছে। তো আমি এই পরিপূরক এবং লজিক সার্কিট সম্পর্কিত নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের এই ক্লাসে মেনলি মানে একটু পরে ক্লাসটা আপলোড দেবো, মেনলি আমি তোমাদের সকল ধরনের রূপান্তর দেখালাম। রূপান্তরে যদি কোনো সমস্যা থাকে বা রূপান্তরে বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবা, আমি অবশ্যই কমেন্ট সেকশনে ভালো করে বুঝিয়ে দেবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।